আমি নিকাশা রানী বলছি। প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে। আমার বয়স তখন 1-2 কিংবা 1-3 হবে। ফরিদপুর থেকে জালাল না হলেও 4-0 কিলোমিটার তো হবেই। জালালদের বাবা কাজ করতেন কাপড়ের মিলে, ছোট মাসি ফরিদপুরে থাকতেন। এমনি ঝাড়খণ্ডে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুর মিলিয়ে মোট 3টি বাস ছিল। সারাদিনে খুব বদমাইশ ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন। দাদা তখন বেসফ এর লেফটেন্যান্ট। বোর্ডিং এর ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগ হতো না দেখেই সুনুদির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত। সুনন্দা মেসোর ছোট বোন, আমাদের থেকে বিশেষ বড় ছিল না, বছর 5 হবে। দেখতে যেমন মিষ্টি, গান তেমন গাইতে পারত। খেলে আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাসির নাম খুব আধুনিক ছিল। মার থেকে ছোট মাসি 1-3 বছরের ছোট ছিলেন। রোমা নাম হলেও সবাই মাসিকে রমা করেই ডাকত। অনেক আদর করতেন আমাদের। আর চূড়ান্ত রান্না ছিল হাতের। তাই ফরিদপুরে আসলে হাতের লিচুর পুডিং, মোরব্বা, কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত। মেসো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি। বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে। আমরা সুনন্দাকে কোনোদিন মাসি বলিনি, সুনুদি করেই ডাকতাম। বিহার থেকে ফিরে এসে সুনুদির সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়ে গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল। বাবার বদলির 4 বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তম জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি ম্লান হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যায় গাছের মতো। মা বাবার বয়স হয়েছে, দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন। দাদার 2 ছেলে মেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল। বয়স 2-7, বিয়ে করলেই করা যায়, কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না। দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছর 1-2 বার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না। মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দূরত্ব দূর ছিল না। মনীষাকে আমার ভালো লাগত, কিন্তু বউ হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসতো রবিবার। মনীষা সেরকমই মেয়ে ছিল। ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সবকিছুই রপ্ত করে নিয়েছিল। অল্প বয়সে মনীষা আমাকে বিয়ে করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। সোজা কোথায় একে অপরের পূরক ছিলাম। আর অফিসে আমার সাবঅর্ডিনের দিনগুলো খাপছাড়া কাটলেও বুঝতে পেরেছিলাম জীবনে ভোগের মানে কি। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে, আর সেখানে বাড়ি কিনছে। দাদার 2 ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে পেল্লায়। একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগে মতো শাসন না করলেও সপ্তাহে একবার ফোনের লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশা ঢেকে গেল যখন খবর আসলো ব্যক্তিগত শত্রুতার জেডে মেসোর বন্ধুরা তাকে ঠুকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সবথেকে আশ্চর্যের বিষয়ে মেসো এইসব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। সুনন্দাদির বিয়ে হয়েছে বিহারেই, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না, তাই তারা মেসোমশাইকে সাহায্য করতে বিকার করে মেসোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেসো নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেন। চারিদিকে হীনের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন। এখন প্রায় তাদের একটি কন্যা সন্তান দীপ্তামিতা ক্লাস 10-এ পড়ে মাত্র। তাকে মেসোদুন স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন রোমা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বেশ খারাপ লাগলো একটা মানুষকে কাছে দেখা, এত ভালো লোক, কিন্তু ভাগ্যের কি পরিহাস। মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে, আর দীপা স্কুলের ছুটিতে আসবে থাকবে। মাসির আমরা ছাড়া কে আছে বল? মাসিকে একটা ভালো কাজ দেখে দে। মাসি তো ব্যাপাস। মার আদেশে আমার সোনার লঙ্কা ছারখার হয়ে গেল। মনীষাকে জানালাম যে আমাদের মস্তির দিন শেষ। আর বন্ধুরা যারা আসতো আমার ঘরে বেপরোয়া মস্তি করত, তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে তাদের আশা হতাশাতে পরিণত হলো। মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে। 4-0 শেষ করেছে সবে, কিন্তু এমন প্রৌঢ়া মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমের আটি। ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার বুক গলে গেছে। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে। এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো সামনের বছরে টিউশন ফি ভরতে হবে। অনেক টাকায় নেই করে খরচা হয়েছে। বাধ্য হয়েই সেভিংস এর কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবারাই সব ব্যবস্থা করে মাসির ঝাড়খণ্ডের জিনিসপত্র বিক্রি বাট্টা করিয়ে দিলেন। বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার নরকীয় দিন শুরু হলো। মাসিকে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয়,
কিছু কিছু বন্ধুরা লাল পানি খেতে আসতো, তারাও এসে ফিরে যেতে লাগলো। ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম, এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখখানা মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই 5 ফুট 5 ইঞ্চি লম্বা। আগের চুল বয়কাট রাখতেন, কিন্তু এখন লম্বা চুলের বিনুনি ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা লালিত মাসি। কখনো আমাকে রনি বা রঞ্জন বা সুরঞ্জন সব নামেই ডাকতেন। সকালে রান্না করে আমার রান্না খাইয়ে টিফিন ও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সবকিছু ভুলেই যেতাম মাসির পাশে পাশে এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে আমি চাইতাম না, ভালো লাগতো না। একরকম মাসির সংসার যেন আমি চালাচ্ছিলাম। 2 সপ্তাহ কেটে গেছে, মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নিয়ে লাল পানি খাওয়া, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা, একদম লাটে উঠে গেল মনীষা। নিজের খিদে মেটাতে রাহুলকে বেছে নীল। রাহুল আমার এক কলিগ কুকুরের মতো মনীষার পিছন পিছন ঘুরে বেড়ার সুযোগ পেল, তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে লাল পানি খাইয়ে মনীষাকে নিয়ে ফুর্তি শুরু করল। কাজ অফিস করতে করতে কেটে গেল 1 মাস। মনে মনে ভাবলাম 9-0 তারপর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে, ক্ষতি কি? আর মাসির ঘর দক্ষিণের বারান্দায়, আমি উত্তরে। 2টো ঘর ছেড়ে থাকি, 2টো রান্নাঘর, 2টো বাচ্চাঘর। মাসির ঘর মাসির বাথরুমের লাগোয়া। এভাবে আর কতদিন চলবে? লাল পানি খেলেও যদি গন্ধ পায় হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত নয়। মাসি বুঝলেও নিরুপায় ছিল। কাজের জন্য আমাকে পিডাপিডি করতে লাগলো। অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে, কিন্তু এমন এক বিধবাকে কোনো অফিসে পাঠাব, সবাই কেউ নেই ভেবে ঠক্কর মারবে। মহাচিন্তা। শেষমেশ আমার ব্যাংকের জেমকে বলে মাসিকে আমার ব্যাংক এই মাসিকে স্টাফ হিসেবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে, কারণ আমি ব্যাংক ম্যানেজার। যদি সবাই জানতে পারে রোমা আমার মাসি, তাহলে আমার অনেক অসুবিধা। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আসতে আসতে আরও 2 মাস কেটে গেল। সিগারেট ঘরেই খেতাম, আর ইদানিং লাল পানি খাওয়াটাও ঘরেই শুরু করলাম। যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্য মাসির ভাব পাল্টে যেতে লাগলো। এত বিনা ভালো লাগতো না। এই যেন প্রভু বৃত্তের মতো ব্যাপার স্যাপার। কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রয়োজনের আর চাহিদার কথাটুকু হতো। এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। ছুটির দিন ঘরে থাকতেই ইচ্ছা করতো না। গাড়ি ছিল একদিন, তাই মাসিকে গাড়ির সৎ উপযোগ করার খাতিরে বললাম, এখানে গাড়ি চালানো শিখে নাও, আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না। ঘিমাচি মাথা নিচু করে বলল, কাল খোঁজ নেব। আমি বিরক্ত হয়ে বললাম, গো, আরে খোঁজ নিতে হবে কেন? বিশুদা রয়েছে তো, সব শিখিয়ে পড়িয়ে দেবে। মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল। বিশুদাই আমার ড্রাইভার। সেদিন শনিবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু শৈবাল, বরুণ, তার ঋতিকা আর চারু। ঋতিকা যার জিনিস যার কাছে খেতে পাবে তার সাথে শুবে। ওকে পছন্দ না হলেও বরুণ আমার ভালো বন্ধু, মানা করতে পারলাম না। চারু 1 মাস আমাদের ব্রাঞ্চে এসেছে, দারুণ সুন্দরী, কিন্তু ঘ্যাম আছে, সহজে শুতে চায় না কারো সাথে। আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে। চারু আমার ডাকতেই এসেছে, না হলে ও সহজে কোনো পার্টিতে যায় না। ছোট মাসি আগেভাগেই বুঝে গেছে লাল পানির বোতল এসেছে, কারণ লাল পানির 2টো বোতল নিয়ে আমি ফ্রিজে রেখে এসেছি। মাসি বাড়িতে শাড়ি পরেই থাকেন, আর শাড়ি পরলে মাসিকে আরও সুন্দর দেখায়। মাসিকে দেখে বরুণ চারু চমকে উঠল। ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো মাসিকে। চারু আনন্দ করার জন্য বলল, অন্টি আজ সব ছাদ, আজ পার্টি। মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমায় আর চোখে ডেকে বললেন, তোমার জন্য একটু পাকোড়া বানিয়ে দিই। আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হয়। তোমার চেঁচামেচিতে বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো। মাসি বলল, না, আমার অসুবিধা নেই, তোমাদের যা ইচ্ছে কর। রাতে কি রান্না করব কিছু? আমার মনে মনে আনন্দ হলো, এই তোমার কি রাতে কেউ কিছু খাবে? আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে। ঋতিকা আর বরুণ বাড়ি চলে যাবে। বরুণ অনেক জোর খাটানোর পর ও খেতে সম্মতি জানালো না। চারু ননভেজ, যা খুশি চলবে। মাসি, আমার আর চারুর জন্য রান্না করো চিকেন আচারি আর পরোটা আর রায়তা, হ্যান্ড পাকোড়া তাড়াতাড়ি দিয়ে যাও। মাসির সম্মতি জানানোর মতো ঘাট নেড়ে রান্নাঘরে চলে গেল। আমরা লাল পানি খাওয়া চালু করলাম। বরুণ চারু দুজনেই সিগারেট খায়। মাছি অনুমতি নিয়ে ঢুকলেও আমার হাতে সিগারেট বলছিল। আমার শাহ হয়নি বললেও ভুল হবে। বরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল। পাকোড়ার প্রশংসাকে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই। শেষমেশ বরুণ আর ঋতিকা কাজ করার জন্য বেরিয়ে গেল। আমার অসুবিধা হলো না। এবার আমি আর চারু দারুণ জম্পেশ জিনিস। আমি গল্প গাছা শুরু করলাম। চারু খোলা মেলা, কিন্তু লোক বুঝে চলে। আমার হাই পোস্ট, তাই আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা শক্ত, তাই সাধারণভাবেই শুরু হলো কথাবার্তা। চারু কথা বলতে বলতে জানানো যে সে ব্যাঙ্গালোরে থেকে কলকাতায় এসেছে। শুধু বদলি নিয়েই নয়, তার বাবাও এসেছে বদলি হয়ে। এছাড়া পড়াশোনা ব্যাঙ্গালোরেই করেছে। আমি বিয়ের কথা জিজ্ঞাসা করতেই কুক দিয়ে গেল চারু। আর বিয়ে
এখনো এনজয় কিছু করলাম না জীবনে। ও গাইস আর হিপ ক্রাট আমারই লাইনের মনে হলো চারুকে। লাল পানি খেতে খেতে ভালো করে দেখছিলাম, সুন্দরী তো বটেই। আচ্ছা এই বোতলটাকে শেষ করবে তুমি, তোমার মাসিকে ডাকছো না কেন এখানে? আমি বুঝলাম চারুর লাল পানি খেয়ে ভালো হয়েছে, মাসিকে এখানে ডাকলে অপ্রস্তুতেই পড়তে হবে। কিন্তু মনের শয়তানি বুদ্ধি জাগলো, যদি মাসিকে এখানে বসাই তাহলে মাসি মা বা বাবাকে আমার জীবনযাত্রা নিয়ে কিছুই বলতে পারবে না, আর কোনোভাবে যদি চারু বা অন্য কাউকে এনে সেবা দিতে পারি তাহলে মাসির মুখ বন্ধ হয়ে যাবে। চারুকে উস্কে দিয়ে বললাম, আমি ডাকলে মাসি লজ্জায় নাও আসতে পারে, তার চেয়ে তুমি জোর করে ধরে নিয়ে এসব বলে চারু উঠে মাসির ঘরের দিকে গেল। রান্না শেষ করে মাসি নিজের ঘরে বসে আছে টিভি নিয়ে। চারুর হাঁটা লক্ষ্য করলাম, একটু টাল খাচ্ছিল পিছন দেখবার মতো। আমার মনে মনে একটু অপরাধ বোধ জাগছিল, ঘরে পার্টি করা ঠিক হলো না বোধ হওয়া। একটা সিগারেট নিয়ে ধরিয়ে পেটটা শেষ করতেই আমার চোখ চানা বড়া হয়ে গেল। চারু এক প্রকার টেনেই মাসিকে জোর করে নিয়ে এসেছে, ভীষণ বেমানান লাগছিল মাসিকে এই পরিবেশে। চারু হাত ধরে মাসিকে সোফাতে বসিয়ে বলল, আমরা খাচ্ছি, আপনাকেও খেতে হবে, কোনো আপত্তি শুনছি না, মাসির সমানে না বললেও করুন। চোখে আমার দিকে আর চোখে তাকালো। আমি সার ঘোরে বলে ফেললাম, আগে খেয়েছো মাসি? মাসি মাথা নেড়ে বলল, এক দুবার তোমার মেসও খাইয়েছিল। চারু সাথে সাথে তালি মেরে বলল, সাব্বাস মাসিকে একটা খানা। যাহ বড় পাটিয়ালা পেক দিয়ে বলল, চেয়ার্স। চারু কথাবার্তায় কোনো মার্জিত বোধ প্রকাশ করে না। মাসি জড়তা নিয়ে লাল পানি খেতে থাকলেও আস্তে আস্তে পুরো পেকটাই শেষ করে ফেল। আমার বেশ লাগলো, মনের শয়তানটা জেগে উঠল দেখি।